হ্যালো, হ্যালো, গুড মর্নিং। ব্যাড মর্নিং। তুমি আজ অফিসে যাওনি? না, কেন? ছুটি নিয়েছি। কেন? কাজ আছে? না তো, অফিস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। ও, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, দেখা করবে তুমি? হ্যাঁ, চাইছিলাম তো। কোথায় আসবো বলো, আর কখন? এখনই এসো, বনানী ব্রিজ। ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুমি কি বনানীতে অফিসে গিয়েছিলে? অফিসে না, অফিসের সামনে। ওহ, শিট, সরি। আরে তুমি কেন সরি বলছো? আমি তো আর তোমাকে জানিয়ে আসিনি। তোমার তো দোষ নেই। আচ্ছা শোনো, আমি 10-15 মিনিটের মধ্যেই আসছি। তুমি ওইদিকে একটা রেস্টুরেন্টে ঢুকে বসো। আমি ব্রিজের দিকে যাচ্ছি। তুমি ওখানে এসে ফোন দিও। আমি কোথায় থাকি না থাকি ঠিক নেই। আচ্ছা আচ্ছা। মুগ্ধ লাফ দিয়ে বিছানা থেকে নেমে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আলমারি খুলে একটা শার্ট হাতে নিতেই খেয়াল হলো তিতির অফিসের সামনে গিয়েছিল। তার মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল। নিশ্চয়ই শাড়ি পরেছে। পাঞ্জাবি পরাটা আজ ফরজ। সামনেই 3টা পাঞ্জাবি ইস্ত্রি করে রাখা রয়েছে, সাদা, লেমন, নীল। কোনটা পরবে? আচ্ছা, তিতির কি রঙের শাড়ি পরেছে কে জানে। যাই হোক, তিতিরের পছন্দের রং নীল। নীল পাঞ্জাবি পরা উচিত। আর এই নীল পাঞ্জাবিটা অনেক সুন্দর। হাতের কাছে যে জিন্সটাই পেল সেই জিন্সের প্যান্টটাই পরে নিল। পাঞ্জাবিটাও পরল, তার উপর সাদা একটা কোটি পরে নিল। কোটির বোতামটা লাগাতে লাগাতেই ঘর থেকে বের হলো। মা জিজ্ঞাসা করলো, কি রে মুগ্ধ, কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডরা এসেছে মা। ও, তা নাস্তাটাও করবি না? না মা, আমি খেয়ে নেব। ওদেরকে তো ট্রিট দিতেই হবে। তখন তো খাবোই। তুমি খেয়েছো? হ্যাঁ, স্নিগ্ধ ভার্সিটিতে যাওয়ার সময় নাস্তা করে গিয়েছে। ওর সাথে আমিও খেয়ে নিয়েছি। আচ্ছা মা, আসছি তাহলে। আরে দাঁড়া, এত তাড়া কিসের? এ কথা বলে মা একটু এগিয়ে গেল। মুগ্ধকে টেনে নিচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার সোনা ছেলের জীবনে এই দিনটা বারবার আসুক। হ্যাপি বার্থডে। মুগ্ধ মাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ মা। হয়েছে, এবার যা। হুম, শোনো, রাত্রে মজা করে কিছু রান্না করো কিন্তু। পিউকে আসতে বলো। একা জামাইয়ের হাত ধরে যেন আবার না চলে আসে। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আসতে বলবে। আচ্ছা বলবো। আর প্লিজ অন্য কাউকে বলবে না। আমি কিন্তু বার্থডে পার্টি করছি না যে আত্মীয় স্বজন দিয়ে ঘর ভরিয়ে ফেলবে। আর আমার ভাল লাগে না মা। তোর ফুপিকেও বলবো না? পাশাপাশি বাড়িতে থেকে না বললে কেউ পারে বলতো? ফুপিকে বললে ইকরাও আসবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? ইকরাকে তুই সব সময় এত ভুল বুঝিস কেন বলতো? মা, মা প্লিজ, ওর কথা বলো না। আমি গেলাম, আর সন্ধ্যার পর ফিরবো। এসে যদি ইকরাকে দেখি, বাসা থেকে বের হয়ে যাবো আমি বলে দিচ্ছি। টাটা। মা আর কথা বলল না। মুখ তো যেতে যেতে বলল, পারলে ছানার মিষ্টি বানিও। 15 মিনিটের একটু বেশি সময় লাগলো মুগ্ধর। ব্রিজের সামনে গাড়ি থামিয়ে নামলো। তিতিরকে কোথাও দেখতে পাচ্ছে না। ফোন দিচ্ছে কিন্তু ধরছে না। আবার ডায়াল করলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে মুগ্ধর সামনে 2-3টা গোলাপ ধরলো। বলল, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসলো। তিতিরের কাজ, কিন্তু গেল কোথায় মেয়েটা? এরপর আরেকটা বাচ্চা ফুল হাতে এলো। একইভাবে ওকে গোলাপ দিল। সেটা নিতে না নিতেই আরেকটা বাচ্চা এলো, ফুল দিল। সেই ফুল নিতে না নিতেই আরো 2টা বাচ্চা এসে ফুল দিল। সবাই ফুল দিয়ে যাচ্ছে আর বলছে হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসতে হাসতে সেই ফুল নিচ্ছে। দূরে দাঁড়িয়ে সেই মনোমুগ্ধকর হাসি দেখছে তিতির। মুগ্ধ আশেপাশে তাকিয়ে তিতিরকেই খুঁজছে, কিন্তু বাচ্চাগুলোর হইচইয়ের কারণে অন্য কোনো দিকে তাকাবার জো নেই। এরা একে একে আসছে আর ফুল দিয়েই উইশ করছে। সবার ফুল দেওয়া শেষ হতেই তিতির মিষ্টি একটা হাসি মুখ নিয়ে মুগ্ধর সামনে গেল। তিতিরকে দেখে মুগ্ধ হাঁ হয়ে গেল। মনে হচ্ছে কোনো স্বর্গচূড়া থেকে দেবী নেমে এসেছে। তিতিরও নীল পড়েছে। কিভাবে মিলে গেল? ফুল দিয়ে সব বাচ্চারা হৈ হৈ করতে করতে চলে গেল। ওরা যখন যাচ্ছিল তখন মুগ্ধ খেয়াল করলো সবার হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট। তিতির মুগ্ধকে একটা গোলাপ দিয়ে বলল,
হ্যাপি বার্থডে। এইটা 34তম ফুল। মুগ্ধ হেসে ফুলটা নিল, বলল, ও, বাচ্চাগুলো সবাই মিলে আমাকে 33টা ফুল দিয়েছে। হ্যাঁ। হায় রে, বুড়ো হয়ে গেলাম। কেন তুমি আমাকে মনে করিয়ে দিলে যে আমার 34তম বার্থডে? চিন্তা করো না, তুমি স্টিল অনেক ইয়াং আর হ্যান্ডসাম আছো। মুগ্ধ হেসে বলল, বাই দ্য ওয়ে, ওদের হাতে বিরিয়ানির প্যাকেট দেখলাম, তুমি কিনে দিয়েছো? হ্যাঁ, আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে। আমি খাওয়াতাম, তোমার ইচ্ছে হলে তুমি খাওয়াও গিয়ে। আমি ধরে রেখেছি নাকি? হ্যাঁ, পথ শিশুদের তো আর অভাব নেই। আমি অনেক কষ্ট করে ওদেরকে জোগাড় করেছি, আমি প্ল্যান করেছি, আমিই খাইয়েছি। তাতে তোমার কি? তাও ঠিক। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। আমার সারপ্রাইজ তুমি নষ্ট করছো আজ অফিসে না গিয়ে, বুঝেছো? মুগ্ধ হেসে বলল, আচ্ছা সরি, কিন্তু তোমাকে নীল পাঞ্জাবিতে দেখে আমিও সারপ্রাইজড হয়েছি। ওটা তো আমিও হয়েছি, তুমি যে নীল শাড়ি পরে এসেছো সেটা তো আমি ভাবিও নি। তিতির হাসলো। মুগ্ধ বলল, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে? চলো কোথাও যাওয়া যাক। গাড়িতে উঠেই মুগ্ধ বলল, কোথায় যাবে? তুমি কতক্ষণ টাইম দিতে পারবে? আফটার অল টুডে আর বার্থডে বয়, আজকে সবাইকে তোমায় টাইম দিতে হবে। রাতে বাসায় টাইম দিতে হবে, সারাদিন সারা সন্ধ্যা ফ্রি। তাহলে চলো পদ্মার পাড়ে যাব, নৌকায় চড়বো, পদ্মার ইলিশ আর শুকনা মরিচ ভাজা দিয়ে ভাত খাবো। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু নৌকায় চড়বে? ওইদিকের নদীতে অনেক গ্যাঞ্জাম, ভালো লাগবে কি? যেদিকে গ্যাঞ্জাম নেই সেদিকে যাব। আচ্ছা, কিন্তু তার আগে পেটে কিছু দিতে হবে, কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠেই আসলাম। তুমি ব্রেকফাস্ট করে বেরিয়েছো তো? হ্যাঁ। একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে মুগ্ধ বলল, ভালো করেছো, কিন্তু আমার সাথে আবার খেতে হবে, চলো। আরে না না না, আমি খাবো না। আর তুমি খাবার নিয়ে গাড়িতে চলে আসো, রেস্টুরেন্টে যেতে ইচ্ছেই করছে না। আহ, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ দুজনের জন্যই খাবার পার্সেল করে নিল। তারপর গাড়িতে উঠেই আরেকটা সারপ্রাইজ পেল। ওর প্রিয় রেড ভেলভেট চিজ কেক নিয়ে বসে আছে তিতির। মুগ্ধ অবাক হয়ে বলল, রেড ভেলভেট চিজ কেক? ও মাই গড, কোথায় পেয়েছো? বানিয়েছো নাকি? হ্যাঁ, মানে কিভাবে বানিয়েছো? ও মা, যেরকমভাবে বানাই সেইভাবেই বানিয়েছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু বাসায় কেউ দেখেনি? কি বলছো? অনেক ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে বানিয়েছি। সত্যি তিতির, এরকম সিচুয়েশনে আমার খুব বেশি আফসোস লাগে তোমাকে সারা জীবনের জন্য পাবো না বলে। তুমি সবার থেকে আলাদা তিতির, তুমি অনেক লক্ষ্মী, অনেক পাগলি। এই শীতের মধ্যে ভোর রাতে উঠে কয়টা মেয়ে পারে বলো তো এইসব করতে? পাগল না হলে পারা যায় না। খুশি মুগ্ধর চোখে মুখে ঝিলিক দিচ্ছিল। তিতির বলল, ভালোবাসলেই পারা যায়। এখন কি একটু খেয়ে দেখবে কেমন হয়েছে? হ্যাঁ অবশ্যই। হঠাৎ মনে পড়তেই তিতির বলল, হায় হায়, আমি তো ছুরিই আনিনি, এখন কি হবে? কাটবে কিভাবে? মুগ্ধ হেসে বলল, নো প্রবলেম, তুমি আছো না। এ কথা বলেই মুগ্ধ তিতিরের হাতটা টেনে নিয়ে তিতিরের আঙুল দিয়ে কেকটা কাটলো। যদিও কেকটা ছড়িয়ে গেল, কাটার বদলে ভাঙা হলো, তবু ব্যাপারটা তিতিরের এত ভালো লাগলো যা বলার মতো না। তিতির মুগ্ধকে কেক খাইয়ে দিল, মুগ্ধও তিতিরকে খাইয়ে দিল। মুগ্ধ কেক খেতে খেতে বলল, বেস্ট বেস্ট রেড ভেলভেট চিজ কেক এভার। একেবারেই মুগ্ধর অর্ধেকটা কেক খেয়ে ফেলল। তিতির তৃপ্তির নিঃশ্বাস ফেলল। ও জানতো মুগ্ধ এরকমটাই করবে। এই কেকটা মুগ্ধর খুব প্রিয়। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পেস্ট্রি থাকলেই ও খুঁজতো রেড ভেলভেট চিজ কেক আছে কিনা। ভোর রাতে উঠে চোরের মতো আতঙ্ক নিয়ে কেক বানানোটা সার্থক হয়েছে। দুপুরবেলা মাওয়া ঘাটে গিয়ে একটা স্পিড বোট রিজার্ভ করলো মুগ্ধ। উঠতে উঠতে বলল, তিতির, আমরা ওপারে গিয়ে ভাত খাবো, এপারে গ্যাঞ্জাম বেশি। আচ্ছা। স্পিড বোট চলতে শুরু করলে তিতির অকারণেই বারবার হাসছিল। ভালো লাগছিল মুগ্ধর। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়েই ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেল ওরা। তারপর
একটা ভ্যান ভাড়া করে গ্রামের ভেতর দিয়ে কিছুক্ষণ ঘুরলো, তারপর কিছুক্ষণ নৌকায়ও গেল। অনেক অনেক গল্প করলো ওরা, কিন্তু খুব স্বাভাবিক সব গল্প, যেন আহ, ওদের সম্পর্ক স্বাভাবিক, যেন অনেক দিন পর দেখা হয়নি ওদের, প্রায় দেখা হয় এরকম একটা ব্যাপার। ওপার থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। এখন তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। গাড়ির স্টার্ট দিয়ে কিছু দূরে যেতেই জ্যামে পড়ল। মুগ্ধ বলল, তোমার বাসায় ফিরতে হবে কখন? দেরি হলেও প্রবলেম নেই, বাসায় বলেছি আজ অফিসের পিকনিক। আচ্ছা, কি দুষ্টু মেয়ে রে বাবা। তিতির হাসলো। মুগ্ধ বলল, কিন্তু এই জ্যাম ছাড়তে তো মনে হচ্ছে অনেক দেরি লাগবে। আরও কিছুক্ষণ পর মুগ্ধ গাড়ি ঘুরিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেতে লাগলো। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মেইন রোডের যে অবস্থা দেখলাম, রাত 10টা 11টায় পৌঁছতে পারবো না। 8টা 9টার দিকে আবার পিউরা আসবে। আমি বাসায় না থাকলে কেমন দেখায় না? হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু তুমি এইসব রাস্তা চেনো তো? হ্যাঁ, আগে সাইকেলিং করতাম না, এখানে অসংখ্যবার এসেছি। ও, এরপর হঠাৎ মনে পড়ায় মুগ্ধ বলল, ও ভালো কথা দিদির, খুব ভালো একটা খবর আছে, আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে। কি কথা? পিউয়ের বেবি হবে। ওয়াও, এই কথাটা তুমি আজ আমাকে বলছো? আরে, আমাকে বলেনি তো এতদিন। পিউ অনেক দিন আসে না, তাই মাকে জিজ্ঞাসা করলাম পিউ আসে না কেন। তখন মা বলল পিউ অসুস্থ। চিন্তা করো, তখনও বলছিল না। পরে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো আবার। তখন মা আমার অস্থিরতা দেখে সে বলল। তিতির বলল, এইসব কথা কাউকে বলতে হয় না, যত কম মানুষ জানবে ততই ভালো। বারে, তা বলে আমিও জানবো না? পিউ বোধহয় লজ্জায় বলতে পারেনি। আরে বাবা, লজ্জা কিসের, এটা তো ন্যাচারাল ব্যাপার, তুমি বুঝবে না। ইস, এমনভাবে বলছো যেন তোমার কতবার বেবি হয়েছে। তিতিরের মন খারাপ হয়ে গেল। সেই দিন যদি ওদের বিয়ে হতো প্ল্যান মতো, আজ তিতিরেরও বেবি হতো। মুগ্ধ ব্যাপারটা খেয়াল করলো। থেত, কি বলতে কি বলল, মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেললো। এখন সরি বলা মানে খুঁচিয়ে ঘা বাড়ানো। অন্যভাবে তিতিরের মনটা ভালো করে দিতে হবে। কি বলা যায় ভাবতে লাগলো। তিতির অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজ ড্রাইভ করতে ভালো লাগছে না। কেন? তোমাকে দেখতে পাচ্ছি না যে তাই। তিতির হেসে বলল, সারাদিন তো দেখলে, আজ তোমাকে এতই সুন্দর লাগছে যে সারাদিন দেখেও হাঁসটা মেটেনি আমার। সিলেটের সেই রাতের থেকেও বেশি সুন্দর? মুগ্ধ আচমকা ব্রেক করলো। সিট বেল্ট বেঁধে না রাখলে এক্ষুনি মাথায় ব্যথা পেত তিতির। মুগ্ধ গাড়ি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। তিতির লজ্জায় ব্লাশ করছিল। খুব ভালোও লাগছিল বোধহয় ওর। মেয়েরা বোধহয় এমনই, প্রিয় মানুষের অ্যাটেনশন পেলে খুশিতে ফুটতে থাকে। তিতির বলল, এখানে গাড়ি থামালে কেন? কেমন জঙ্গল জঙ্গল, আমার ভয় করছে। মুগ্ধ বলল, জঙ্গল না, এটা একটা গ্রাম, আশেপাশে বাড়িঘর নেই, এই যা। যাই হোক, একটু ভূতড়ো টাইপ। চালাও তো গাড়ি। গাড়ি চললে ভয় করে না, না চললে মনে হয় এক্ষুনি গ্লাস ভেঙে ভূত ঢুকে পড়বে। তুমি মোটেও ভয় পাচ্ছ না দিদির, ভাব ধরো না, তুমি ভয় পাবার মতো মেয়েই না। আর যা খুশি তা হোক, কিন্তু আগে বলো, তুমি এটা কি বললে? কি মনে করালে? উম, কই, কিছু না তো। তুমি আসলে বুঝছো, খুব দুষ্টু একটা মেয়ে। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, আসলে তলে তলে বহুত। কি, থামলে কেন, বলো। বলছি। এ কথা বলেই মুগ্ধ গাড়ির লাইটটা বন্ধ করে তিতিরের কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিতুর নিচু স্বরে বলল, লাইট চালাও, ভয় করছে প্লিজ। অন্ধকারে যে নিজস্ব একটা আলো আছে, সেই আলোতেই মুগ্ধ দেখল তিতির তাকিয়ে আছে ওর চোখের দিকে। মুগ্ধর দৃষ্টিও তিতিরের চোখে। দুজন দুজনের খুব কাছে, একজনের নিঃশ্বাস আর একজনের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। তিতির মনে মনে প্রার্থনা করতে লাগলো, মুগ্ধ যেন এইটুকু কাছে এসে সরে না যায়। ওর বিবেক যেন এতটা নিষ্ঠুর আজ না হয়। এতদিনের অপূর্ণতা যেন একবার হলেও ভরিয়ে দেয় ও।
মুগ্ধ দৃষ্টি চোখ থেকে নেমে তিতিরের ঠোঁটে চলে গেল। তিতির চোখ বন্ধ করলো। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তিতির ভেসে গেল। এলিফ্যান্ট রোড দিয়ে বের হয়ে ধানমন্ডি 3 নম্বর দিয়ে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, আমাকে 8 নম্বরে নামিয়ে দিও, ওখান থেকে রিক্সা নিয়ে নেব। আচ্ছা। 8 নম্বরে গিয়ে গাড়ি থামালো মুগ্ধ। তিতির বলল, আজকে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আমি দেখা করেছি। কাল থেকে আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। মুগ্ধ একটা প্লাস্টিক হাসি দিয়ে বলল, হুম, আমি জানি, কিন্তু আর এইভাবে এসো না তিতির। এই বছরই তো তোমার বিয়ে, তারপর এইরকম হুটহাট দেখা আর হবে না আমাদের। এখন থেকে অভ্যাস করাই ভালো। তুমি এখন একজনের বাগদত্তা, তবু কাছে এসেছো যখন মনে হয়েছে তুমি আমারই, তাই কাছে না আসাটাই ভালো। তিতিরের চোখে পানি এলো, কিন্তু মুগ্ধর সামনে ও ভুলেও কাঁদবে না। আজকের দিনে তো নয়। হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। চলো, তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। তিতির হাত ধরে থামালো মুগ্ধকে। বলল, দাঁড়াও একটু পর। কি? তিতির হেসে মুগ্ধর গালে একটা চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে এগেইন। মুগ্ধ হেসে বলল, আই লাভ ইউ মাই রসগোল্লা। তিতির একটু মোটা হবার পর থেকে মুগ্ধ মাঝে মাঝে ওকে রসগোল্লা বলে ডাকত। অনেকদিন পর ডাকটা আবার শুনে ভালো লাগলো তিতিরের। হেসে বলল, আই লাভ ইউ টু। মুগ্ধ বাসায় ফিরতেই দেখলো পিউরা মাত্রই এসেছে। যাক, বেশি দেরি হয়নি তাহলে। সবার সাথে গল্প গুজব হইচই খাওয়া দাওয়ার পর রাত 12টার দিকে পিউরা চলে গেল। মুগ্ধ নিজের ঘরেই শুয়েছে কেবল। এমন সময় মা এসে দরজায় নক করলো। ঘুমিয়ে পড়েছিস বাবা? না মা, খুলছি, দাঁড়াও। দরজা খুলতেই মা বলল, ঢুকবো না, একটা কথা বলতে এসেছি, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো। মুগ্ধ, তোর একটা পার্সেল এসেছে। কোথা থেকে এসেছে? কে পাঠিয়েছে? মতিঝিল থেকে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তা তো লেখা নেই। হয়তো তোর বার্থডের জন্য কেউ গিফট পাঠিয়েছে। কে আবার গিফট পাঠাবে? যাই হোক, কোথায় সেটা? তোর আলমারিতে ডান পাশের লকারে রেখেছি। আচ্ছা ঠিক আছে। মা চলে যেতেই আলমারি খুলে জিনিসটা বের করলো মুগ্ধ। বেশ বড় সড়ো একটা বক্স, র্যাপিং করা। কে পাঠালো? তিতিরের অফিস মতিঝিলে, কিন্তু তিতিরের সাথে তো দেখা হলোই। ও দিলে তো হাতে হাতেই দিতে পারত। তমালের বাসা মতিঝিল, মানে আরামবাগ। আর কি, ও কি পাঠালো? যাই হোক, খুললেই বোঝা যাবে। র্যাপিংটা খুলতেই একটা বড় কাগজের বক্স দেখতে পেল মুগ্ধ। বক্সটা খুলতেই দেখলো একটা হালকা আকাশি রঙের ফর্মাল শার্ট, একটা নেভি ব্লু টাই, মুগ্ধর প্রিয় ব্র্যান্ডের একটা পারফিউম, একটা সানগ্লাস আর একটা কালো ডায়েরি। এ কাজ তিতির ছাড়ার কারণ নয়। সবার আগেই ডায়েরিটা হাতে নিল। ডায়েরির হাতে নিতেই একটা 4 ভাঁজ করা কাগজ পড়ল নিচে। কাগজটার উপরে লেখা, ওপেন মি ফার্স্ট। তিতিরের হাতের লেখা। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। ডায়েরিটা রেখে কাগজটা খুলল। ইয়া বড় একটা কাগজে মাত্র 2টো লাইন লেখা। পণ্ডিতি করে আবার ডায়েরির শেষের পাতাগুলো আগে পড়ো না প্লিজ। প্রথম পাতা থেকেই পড়াটা শুরু করো। সিরিয়ালি পড়বে। মুগ্ধ গিফটগুলোকে বিছানার এক পাশে রেখে ডায়েরিটা নিয়ে শুয়ে পড়ল। আরাম করে পড়বে। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় দেখলো একদম পুরানো দিনের মতো স্টাইল করে লেখা চিঠি। পড়তে শুরু করলো মুগ্ধ। এই, তোমাকে কোনোদিনও নাম ধরে ডাকিনি, কখনো তোমাকে নাম ধরে ডাকার ইচ্ছেও করেনি, চেষ্টাও করিনি, তাই চিঠিতেও নাম সম্বোধন করলাম না। এটা পেয়ে কি ভাবছো? রং ঢং করে চিঠি লিখেছি কেন? কেন জানি ইচ্ছে হলো লিখতে। তুমি এমন একটা সময় আমার জীবনে এসেছিলে যখন আমি প্রেম কি জিনিস সেটাই বুঝতাম না, কিন্তু জানতাম না ভালোবাসা কি। তুমি এসে ভালোবাসার সাথে পরিচয় করালে, এমনভাবে বোঝালে, দেখালে ভালো কত রকমভাবে বাসা যায়। আমি নিজের অচেতন মনেই সব কিছু তোমার মতো করে ভাবতে শুরু করি, তোমার আইডিওলজিগুলো ফলো করতে শুরু করি। আমার মনে হয় তুমি যেটা করো সেটাই ঠিক। মনে হয় একটা আদর্শ পুরুষ হতে হলে তোমার মতোই হতে হবে। সুহাস খুব ভালো ছেলে, কিন্তু তোমার মতো নয়। ও খুব ভদ্র,
কখনো দুষ্টু কথাও বলে না, কিন্তু আমার মনে হয় পুরুষ মানুষদের দুষ্টু হওয়াই উচিত। ও আমার সাথে লাঞ্চ করতে আসে প্রায়, বলে আসে না সারপ্রাইজ দিতে চায়, কিন্তু যদি আমি অলরেডি লাঞ্চ করে ফেলি ও মন খারাপ করে আর খায় না। তুমি হলে বলতে, খেয়েছো, ভালো করেছো, এখন আমার সাথে আবারও খাবে। পুরুষ মানুষদের তো এমনই হওয়া উচিত, তাই না বলো? সুহাস ঠিক তোমার মতো করেই আমার দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে। সেটা বুঝতে পেরে যদি আমি ওর দিকে তাকাই, ও চোখ ফিরিয়ে নেয়। কিন্তু তুমি, তুমি তো তাকিয়ে থাকতে, তোমার ওই দৃষ্টি দিয়ে মেরে ফেলতে আমাকে। আর কেউ পারবে না আমাকে তোমার মতো করে মারতে। এই মরণ সুখের মরণ। আমি আর কোনো দিনও এইভাবে মরতে পারবো না। তবু আমি সুহাসকেই বিয়ে করতে চলেছি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়, কতটা স্বপ্ন দেখেছিলে তুমি আমাকে নিয়ে। আর আমি তোমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে আসি। আমার আর কোনো উপায় নেই। বাবার মুখের দিকে তাকিয়ে আমার অসহায় লাগে। জানো, বাবা সারাদিন বাসায় থাকে, সামনের মসজিদে নামাজ পড়তে যায় শুধু। নামাজ পড়ে এসেই হাঁপাতে থাকে, 3 বেলা মুঠো ভর্তি করে ওষুধ খায়। আমি এই দৃশ্যটা না সহ্য করতে পারি না। আমার বাবা আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, এটা মানতেই পারি না। আবার তোমাকে ছাড়া সারাটা জীবন অন্য একজনের সাথে সংসার করতে হবে, এটাও ভাবতে পারি না। যাই হোক, পারলে আমাকে ক্ষমা করো। তোমার ভালোবাসার মান আমি রাখতে পারিনি, অথচ আমার জীবনের শ্রেষ্ঠ সব মুহূর্তগুলো তোমার দেয়া। কি জানো, নীলগিরিতে পাহাড় দেখানো, পথে ডাকাতদের হাত থেকে বুকে আগলে আমাকে বাঁচানো, থানচিতে আমার কানে কাজলের কালি লাগিয়ে দেওয়া, কথায় কথায় আমাকে গান শোনানো, রোমাক্রি ফলসে আমার পাগলামিগুলো হাসি মুখে সহ্য করা, রোমাক্রিতে আমাকে মেঘ ছোঁয়ানো, নাফাকুমের পথে হুট করে সবার মধ্যে থেকে আমাকে কোলে তুলে নেয়া, নাফাকুম জলপ্রপাতের পানিতে আমাকে নিয়ে ভাসা, তোমার সাথে চিটাগং যাওয়া, বান্দারবনের সেই রাত, তোমার আমার প্রথম চুমু, একসাথে মহুয়া খাওয়া, টিওবির প্রত্যেকটা ট্যুরে দুজনের একসাথে যাওয়া, পাগলামি করা, আমার প্রত্যেকটা জন্মদিনকে স্পেশাল করা, বিছানাকান্দির পানিতে তোমার বুকের উপর আমার ভেসে বেড়ানো, এই সব কিছু স্পেশালি সিলেটের সেই রাত। আমার সারাটা শরীর মন সেদিন চেয়েছিল তোমাকে, আমি লজ্জায় বলতে পারিনি। যতটুকু পেয়েছি তাও অবশ্য কম না। আমার জীবনের শ্রেষ্ঠ রাত। ওয়াইদাবে, তুমি কিন্তু খুব সুন্দর করে আদর করো। আরও কত রকম পাগলামি ভরা আদর তুমি করতে পারো জানার ইচ্ছে ছিল আমার, কিন্তু ভাগ্য হলো না। এই সব নিয়ে সরাসরি কখনো আলোচনা করো না প্লিজ, খুব লজ্জা পাবো। ভালো থেকো, তোমার রসগোল্লা তিতির পাখি। চিঠি শেষ। পৃষ্ঠা উল্টালো মুগ্ধ। ওদের বান্দারবন যাওয়ার টিকিট, সিলেট আর বান্দারবনের হোটেলের ভাউচার স্কচ টেপ দিয়ে ডায়েরিতে আটকানো। এখন বুঝতে পারল তিতির কেন ওইগুলো নিয়ে যেত। আরো কয়েকটা পৃষ্ঠা উল্টাতেই ডায়েরিতে একটা খাম আটকানো দেখলো। খামের উপর লেখা মিস মি, ওপেন ইট। খামটা খুলতেই টিস্যুতে পেঁচানো একটা শক্ত মোটা কাগজ পেল। টিস্যুটা সরাতেই দেখলো কাগজে অসংখ্য ঠোঁটের ছাপ। এই ঠোঁট মুগ্ধর চেনা। তিতিরের ঠোঁটে লিপস্টিক দিয়ে কাগজে ছাপ দিয়েছে। মুগ্ধ ঠোঁটের ছাপগুলোর উপর হাত বুলিয়ে নিল, তারপর কাগজটাতে চুমু দিল। ওর চোখ ভরে উঠেছে জলে। 4 মাস পর বেলা 11টার দিকে মুগ্ধর ফোন এলো তিতিরের কাছে। তিতির একটু অবাক হলো। মুগ্ধ ফোন করলে রাতে করে, অফিসে থাকতে কখনোই ফোন করে না। কোনো অঘটন কি ঘটলো? তিতিরের বুকটা ধড়ফড় করতে লাগলো। ফোন ধরে বলল, হ্যালো তিতির। হ্যাঁ, কেমন আছো? মুগ্ধর কণ্ঠটা একটু অন্যরকম মনে হলো। কি হয়েছে কে জানে। বলল, ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো, আর ভালো থাকারও ব্যবস্থা করছি। কি? আমি বিয়ে করছি একরাকে। তিতিরের মনে হলো ওর বুকের মধ্যে কেউ 100 ছুরির কোপ বসিয়েছে। মুগ্ধ ইকরাকে বিয়ে করছে কেন? দুনিয়াতে কি মেয়ের অভাব? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও, কংগ্রাচুলেশনস। কবে বিয়ে? এই শুক্রবার। তাহলে তো আর 4 দিন পরই। হ্যাঁ,
এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জমেন্ট কি করে করবে? কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমরা ইকরাদের বাসায় যাব, কাজী আসবে, বিয়ে পড়াবে, শেষ। ইকরাকে নিয়ে চলে আসবো। কোনো অনুষ্ঠান হবে না। কেউ ইনভাইটেডও থাকবে না। শুধু ফুপিরা আর আমরা। ও, এটাও ভালো। ঠিক আছে তিতির, রাখছি। আমি অফিসে তো। আচ্ছা। মুগ্ধ ফোনটা রেখে দিল। তিতিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। কি এমন হয়েছে যে এত তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে মুগ্ধর? আর যে ইকরাকে সহ্যই করতে পারে না সে ইকরাকেই বিয়ে করছে। ভাবতে থাকলো তিতির, কিন্তু কোনো কুল কিনারা পেল না। ফোনটা এলো দুপুরবেলা। মুগ্ধর মায়ের নাম্বারে দেখে তিতিরের বুকটা কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো তিতি। জি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আন্টি। আপনি কেমন আছেন? আছি বাবা, ভালোই আছি। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আন্টি বলুন। মুগ্ধ তোমাকে আজ ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তাহলে তো জানোই বোধহয় বিয়ের ব্যাপারটা। নিজেকে স্বাভাবিক করে তিতির বলল, ও বলেছে আমাকে এই শুক্রবারই ওদের বিয়েটা ঠিক করেছি। মাগো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেহেতু তুমি মুগ্ধকে বিয়ে করতে পারবে না, তুমি ওর জীবন থেকে পার্মানেন্টলি সরে যাও। আন্টি, ওর সাথে তো এখন আমার সেরকম কোনো সম্পর্ক নেই। জানি মা, কিন্তু এর মধ্যে ও হয়তো তোমার সাথে দেখা করতে চাইতে পারে। তুমি দেখা করো না মা। অনেক কষ্টে অনেক কিছুর পর আমি ওকে এই বিয়েতে রাজি করাতে পেরেছি। প্লিজ, এখন তুমি এমন কিছু করো না বা এমন কিছু বলো না যাতে আবার মুগ্ধর ডিসিশন চেঞ্জ হয়। এইভাবে তো চলতে পারে না, তাই না? আমি আজ আছি কাল নেই। আমি মরার পর কে দেখবে ওকে তুমি বলো? এইভাবে একা একা সারা জীবন কাটাবে? এইটা আমি মা হয়ে কিভাবে সহ্য করি বলো তো? ইকরা ওকে পাগলের মতো ভালোবাসে, সেই ছোটবেলা থেকে। তুমি মুগ্ধর সাথে থাকলে আমি যতটা নিশ্চিত থাকতাম, ইকরা ওর সাথে থাকলে আমি ঠিক ততটাই নিশ্চিত থাকবো। আমি ওদের বিয়েতে বাধা দেব না আন্টি। আমিও চাই মুগ্ধ একাকিত্ব খুঁজুক। লক্ষ্মী মা আমার, নিশ্চিন্ত করলে আমাকে। ঠিক আছে, রাখছি। ফোন রেখে তিতির কান্নায় ভেঙে পড়ল। মুগ্ধর মা ফোন রাখার কিছুক্ষণ পরেই মুগ্ধ ফোন করলো। তিতির, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটু সময় দিতে পারবে? কি করবে তিতির? মাত্রই তো ওর মা ফোন করে বলল যাতে দেখা না করে। আর এক্ষুনি ও দেখা করতে চাইছে? আল্লাহ, কেন এমন পরিস্থিতিতে ফেলে? তিতির বলল, কবে? আজ সন্ধ্যার পর। মনে মনে অনেক যুদ্ধ করেও তিতির না করতে পারল না। বলল, আচ্ছা কোথায়? তোমাকে আসতে হবে না। আমি ধানমন্ডিতে আসবো, কিন্তু অফিসের পর। পারবে তো? হ্যাঁ পারবো। রওনা দিয়ে ফোন দিব। এখন রাখছি। আচ্ছা। মুগ্ধর মাকে কথা দিয়েছে, আবার মুগ্ধকেও না করতে পারল না। কাজটা কি ঠিক হলো? ও তো আর বাধা দিচ্ছে না বিয়েতে, তাহলে দেখা করতে দোষ কি? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল তিতির। ইকরাকে কেন মুগ্ধ বিয়ে করছে? আর এই এত তাড়াহুড়োই বা কিসে? তিতিরকে নিয়ে যাওয়ার কি আরেকটা ট্রিক ছিল এটা? ছি ছি, তা কেন হবে? মুগ্ধর ব্যাপারে অন্তত এইসব চিন্তা করা যায় না? মনে মনে এরকম অজস্র চিন্তা করতে করতে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলো তিতির। রেস্টুরেন্টে দুজন দুজনার মুখোমুখি বসে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। মুগ্ধর মুখটা অনেক শুকনো লাগছে। তিতির কিছু জিজ্ঞাসা করতে পারছে না। জিজ্ঞেস করলে যদি মুগ্ধ এমন কিছু বলে যা ও মানতে পারবে না। ওয়েটার এলো অর্ডার নিতে। মুগ্ধ অর্ডার দিয়েও কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে মুগ্ধই প্রথম কথা বলল, তিতির, তোমার কিচ্ছু বলার নেই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মুগ্ধ স্লান হেসে বলল, এইটাই বলার ছিল তোমার? তিতির এবার সরাসরি জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে? কিছু বলতে তুমি কি বোঝাতে চাইছো? না মানে, এরকম হুট করে তুমি বিয়ে করছো, তাও আবার ইকরাকে। তাই ভাবছি কোনো অঘটন কি ঘটলো নাকি? না, কোনো অঘটন ঘটেনি। ও, একটু অভিমান হলো তিতিরের। কিছু তো নিশ্চয়ই ঘটেছে যা মুগ্ধ বলতে চাইছে না। আজ তিতির এত দূরের হয়ে গেল যে সবটা খুলে বলাও যায় না। ঠিকই আছে,
তিতিরের এটাই প্রাপ্য ছিল। কি করতে পেরেছে ও মুগ্ধর জন্য? কিছুই না। আর কিছুই বলল না, চুপ করেই বসে রইল। মুগ্ধও চুপ। এই প্রথম বোধহয় ঘন্টার পর ঘন্টা দুইজন একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। খাবার এলো। মুগ্ধ বলল, খাও। তিতির না বলল না, আবার খেতেও পারল না। ঘাটাঘাটি করতে লাগলো। মুগ্ধ খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। মুগ্ধ খেতে শুরু করলো। তিতিরও খেয়াল করলো যে মুগ্ধ অস্বাভাবিকভাবে খাচ্ছে, রাগ দেখাচ্ছে। কার উপর? মুগ্ধ আসলে কি চাইছে? এই প্রথম তিতির মুগ্ধকে বুঝতে পারল না। দুইজনের মধ্যে আর কোনো কথা হলো না সেদিন। মুগ্ধ একবার তিতিরের হাতটা ধরলও না। তারপর